মাত্র রোটেশনাল ফ্রেমেই হচ্ছে এটা একমাত্র এক্সিস্ট করে এবং এটা এক প্রকার সিউডো ফোর্স হবে। সেই কারণে সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল এদেরকে বলা যাবে না, ঠিক আছে? বলো আর কি হতে পারে? বাই ডিফল্ট অটোমেটিক আছে। অ্যাটমিক নিউক্লিয়াস নিশ্চিত আমরা সৃষ্টি করছি না। নিউট্রন প্রোটন এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন এটা নিশ্চিত আমরা সৃষ্টি করছি না। তার মানে অ্যাটমিক নিউক্লিয়াসে যে ফোর্সটা তৈরি হচ্ছে অর্থাৎ কি নিউক্লিয়ার ফোর্স, এটা হচ্ছে এক প্রকার ন্যাচারাল ফোর্স, ফান্ডামেন্টাল নিউক্লিয়ার ফোর্স। নাম্বার 3, চার্জ পার্টিকেল গুলোর মধ্যে যে ফোর্স কাজ করবে তাদেরকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই তিনটে ফোর্সের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে উইকেস্ট ফোর্স। এই ফোর্সের স্ট্রেংথনেস সবথেকে কম, উইকেস্ট ফোর্স ইন আওয়ার নেচার। তাহলে এখানে আমি যে তিনটে ফোর্স বলেছি সবথেকে কম শক্তিশালী হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এর স্ট্রেংথ সবথেকে কম। আর সবথেকে স্ট্রেংথি কোনটা? নিউক্লিয়ার ফোর্স হচ্ছে স্ট্রংগেস্ট, এটা হচ্ছে স্ট্রংগেস্ট। এই নিউক্লিয়ার ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের কত টাইমস? প্রায় 10 টু দি পাওয়ার 38 টাইম। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে মিডিয়াম রেঞ্জ ফোর্স। তার মানে এটা 10 টু দি পাওয়ার 36 টাইমস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সবথেকে স্ট্রেংথি যদি বলতে হয় কার মানে কোন ফোর্সটা শক্তিশালী, অ্যানসার হবে নিউক্লিয়ার ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে কি? চার্জ পার্টিকেল এবং ম্যাগনেটোস্ট্যাটিক যে ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটাকে আমরা বলেছি। যে কোনো চার্জ পার্টিকেল গুলোর মধ্যে যে ফোর্স, এটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা মিডিয়াম রেঞ্জ এবং 10 টু দি পাওয়ার 36 টাইমস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে এটা স্ট্রেংথ নিউক্লিয়ার ফোর্সের থেকে কম। আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে সবথেকে কম, 10 টু দি পাওয়ার 38 টাইমস। মানে কতটা স্ট্রং আরেকবার ভাবো, তাহলে এটা কতটা কম। অথচ এই ফোর্সের জন্যই নাকি ইউনিভার্স এক্সিস্ট করছে। তাহলে আমাদের ইউনিভার্স, পৃথিবী, সূর্য, প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ, স্টার, গ্যালাক্সি, এই যে পুরো ইউনিভার্সের সিস্টেমটা, এটা এক্সিস্ট করছে কোন ফোর্সের কারণে? গ্র্যাভিটেশনাল ফোর্স। অথচ সেই ফোর্সের স্ট্রেংথনেস কিন্তু সবথেকে কম। কি বললাম বোঝা গেল? নেক্সট, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কি কি বৈশিষ্ট্য আছে? ফিচারস গুলো তোমাদের বই থেকে মার্ক করতে পারো। দেখো ইম্পর্টেন্ট ফিচারস বলে লেখা আছে। এই ফোর্স কখনো রিপালসিভ নেচারের হয় না। তার মানে ধরো পৃথিবী আর সূর্য, এদের মধ্যে ফোর্স কখনো রিপালসিভ নেচারের হয় না, যে সূর্য থেকে পৃথিবী পরপর দূরের দিকে সরে যাচ্ছে, পৃথিবী থেকে একটা বস্তু পরপর বাইরের দিকে এরকম করে বিকর্ষণ বল অনুভব করছে, এটা কখনো হয় না। সর্বদা যে কোনো দুটো বস্তু অলওয়েজ অ্যাট্রাকটিভ নেচারে থাকবে, এটা কখনো রিপালসিভ নেচারে হয় না। তারপরে কি আছে? মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। কথাটার অর্থ কি? আচ্ছা, এইটাকে বোঝাতে গেলে আগে বলো তো গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বলবো? গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বলবো? এনি আইডিয়া? মহাকর্ষ বল কি? এক লাইনে কি বলা যেতে পারে মহাকর্ষ বল? শুধু পৃথিবী? শুধু পৃথিবী বলবো? যে কোনো মহাজাগতিক কোনো আকর্ষণাত্মক বস্তু যদি কোনো বস্তুকে পৃথিবীকে যে কেন্দ্রাতিক বল দ্বারা আকর্ষণ করে তাকে গ্র্যাভিটেশনাল। তার মানে আমরা বলতে পারি মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু তারা পরস্পর নিজেদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল অনুভব করে তাকে বলা হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমি ইউনিভার্সের দুটো অবজেক্টকে ড্র করছি যাদের মাস ধরো m1 m2, এদের মধ্যে অ্যাক্টিভ ডিসটেন্স আমরা ধরে নিয়েছি r। ফিচারসের ফার্স্ট পয়েন্ট কি ছিল? ইট ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ নেচার। অ্যাট্রাকটিভ নেচার মানে কি? এই দুটো অবজেক্টের মধ্যে ফোর্সের ডিরেকশন অলওয়েজ টুয়ার্ডস ইচ আদার। এই অ্যারো সাইনটা কখনো অ্যাওয়ে ফ্রম ইচ আদার হবে না, অলওয়েজ টুয়ার্ডস ইচ আদার থাকবে। তার মানে কি? আকর্ষণধর্মী বল। 2 নম্বর, ইট ইজ সেন্ট্রাল কনজারভেটিভ ফোর্স।
সেন্ট্রাল কথাটা কেন বলা হয়েছে? দেখো একটা পয়েন্ট আছে, সেন্ট্রাল কনজারভেটিভ ফোর্স আছে। সেন্ট্রাল কথাটার অর্থ কি? সেন্ট্রাল থেকে এসেছে সেন্ট্রাল, তাহলে সেন্টার থেকে এসেছে সেন্ট্রাল, তাহলে সেন্টার মানে কি? কেন্দ্র। তাহলে সেন্ট্রাল মানে কি? কেন্দ্রিক। তার মানে এই বস্তু দুটোর কেন্দ্র বরাবর এই ফোর্সের ডিরেকশন থাকবে। তার মানে যদি বলা হয় পৃথিবী এবং আমি, আমার উপরে পৃথিবী একটা ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছে, কোন দিকে? কখনো বলবে না যে নিচের দিকে। অ্যানসার হবে পৃথিবী তার কেন্দ্রের দিকে ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য অবজেক্ট। পৃথিবীর কেন্দ্রগামী রেখা বরাবর বলটা অনুভব হবে। কি বললাম, বোঝা গেছে? সেই কারণে এই বলটাকে বলা হয় সেন্ট্রাল, কেন্দ্রিক। সংরক্ষী কথাটার অর্থ কি? কনজারভেটিভ। কনজারভেটিভ মানে কি? সংরক্ষী। সংরক্ষী মানে কি? সংরক্ষিত মানে স্যার যেটা সংরক্ষণ করা। সংরক্ষণ করা মানে কি? আমি একবার ব্যবহার করলাম, আবার প্রিজার্ভ করে রাখলাম, আবার পরে তাকে রিউজ করতে পারি, তাই তাকে বলা হবে কি? সংরক্ষী। গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক তেমনি, এই ফোর্সটাকে আমরা মাল্টিপল টাইম রিউজ করতে পারি, কখনো এটা ডেস্ট্রয়িং নেচারে থাকবে না। যেমন ধরো এই পেনটা এখানে আছে, আমি উপরের দিকে তুললাম, তার মানে আমি এগেইনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বলের বিরুদ্ধে পেনটাকে তুলেছি, তাহলে আমাকে একটা শক্তি লাগবে। এই পেনটাকে যখন আমি ছেড়ে দেব না, হাতে যখন আবার সে রিলিজ করছে, তুলতে গেলে যতটা এনার্জি ব্যয় করেছি, রিলিজ করলে সেই এনার্জিটাই সে আমাকে আবার ফিরিয়ে দেবে, কমও নয় বেশিও নয়। তুমি জলের ড্রামে জল তুলছো একতলার উপরে, তাহলে জলের ড্রামে জল তুলতে গেলে একটা কাজ করতে হবে। ওই জলের ড্রামের জলটা যখন গ্রাউন্ড ফ্লোরে ট্যাপ ওপেন করে তুমি জলটাকে বের করবে, সেম এনার্জিটাই সে আবার রিলিজ করে দেবে, কমও নয় বেশিও নয়। তাই এটাকে বলা হবে কি? কনজারভেটিভ ফোর্স। কি বললাম, বোঝা গেছে? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ নেচার। একটা নন কনজারভেটিভ ফোর্সের एग्जांपल বলো, আগে রেসিপি পড়ানো হয়েছে। নন কনজারভেটিভ ফোর্সের एग्जांपल বলো। তার মানে যাদেরকে ফেরানো যায় না, যারা সব সময় ডিস্ট্রয়িং নেচারে থাকবে, কনভার্সন করবে। ফ্রিকশন। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ফ্রিকশনকে আমরা কখনো ফেরত পেতে পারি না, যে একবার ব্যবহার করলাম আবার ফেরত পাবো, সেটা কখনো হয় না। বাট গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা ফেরত পেতে পারি, একবার ইউজ করলাম আবার সেই এনার্জিটাকে কনভার্সন করে অন্য এনার্জিতে নিয়ে যাব, সেটা আমরা করতে পারি। বলো। অ্যাটমিক মানে যেটা পাওয়ার, অ্যাটমিক পাওয়ার যেটা, ওটার যে বলটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ? অ্যাটমিক পাওয়ার নয়, শুধু পাওয়ার বললে বাবা, অ্যাটমিক তুই অ্যাটমিক এনার্জি মানে কি? নিউক্লিয়ার এনার্জি। ওটাই বলছি, হ্যাঁ, নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি কনজারভেটিভ। একদম। ওটাকে তো আবার পাওয়া যায়, ফেরত পাওয়া একদম যায়। কনজারভেটিভ। গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, আমি যে ফান্ডামেন্টাল ফোর্স তিনটে লিখেছিলাম সবকটাই কনজারভেটিভ ফোর্স। ম্যান মেডেড যেগুলো থাকছে, যেমন ফ্রিকশন বাধাযুক্ত বল, ভিসকসিটি বাধাযুক্ত বল, ইলেকট্রিসিটিতে কারেন্টের ক্ষেত্রে যে তারের ভেতরে রেজিস্ট্যান্স কাজ করে, রেজিস্ট্যান্স, এরা সবাই নন কনজারভেটিভ। যারা বাধা দেবে তারা হবে নন কনজারভেটিভ, যারা বাধা দেওয়ার জন্য ব্যবহার হবে না তারা হবে কি? কনজারভেটিভ। বল। যদি এরকম প্রশ্ন করে এই ব্রহ্মাণ্ডে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো নন কনজারভেটিভ ফোর্স আছে? না, নন কনজারভেটিভ ফোর্স কতগুলো আছে এভাবে বলা যায় না, যে কোনো বাধাযুক্ত বল মানেই নন কনজারভেটিভ। মানে এটা যদি কোনোটি না হয় তাহলে সেটি করতে হবে না, সংখ্যা তো এইভাবে তুমি বলতে পারবে না। তুমি বলছো যে কতগুলো নন কনজারভেটিভ ফোর্স আছে, সংখ্যায় বুঝে যাচ্ছে জিনিসটা, এইভাবে তার কোনো লিমিটেশন হবে না। যে কোনো রেজিস্ট্যান্স মানেই হচ্ছে নন কনজারভেটিভ, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট এবার যেটা আমরা বলবো, এই ফোর্সটা মিডিয়ামের উপর কি নির্ভর করে? যেমন ধরো এই দুটো বস্তুর মধ্যে যে মাধ্যম আছে, জল থাক, বাতাস থাক, ভ্যাকুয়াম থাক বা আদার্স কোনো মিডিয়াম থাক, মাধ্যমের উপরে কি বলটা নির্ভর করে? সূর্য আর পৃথিবীর মাঝখানে বিস্তর জায়গা ফাঁকা, বিস্তর জায়গায় এয়ার আছে। সূর্য আর পৃথিবী, এয়ার আছে কিছুটা, ফাঁকা স্থান আছে কিছুটা, তাহলে এদের মধ্যে কি মাধ্যম কোনোভাবে বলের উপর নির্ভরশীল? তার মানে কি মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, মাধ্যম থাক বা না থাক কোনোভাবে তাদের উপরে মাধ্যমের প্রভাব হবে না। দেখো একটা পয়েন্ট আছে, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা ফিচারসে কি কি পেলাম? অ্যাট্রাকটিভ, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, সেন্ট্রাল, কনজারভেটিভ ফোর্স। এটা হচ্ছে এদের ক্ষেত্রে নেচার। এরা অলওয়েজ কেন্দ্রগামী, অ্যাট্রাকটিভ নেচারে থাকবে, রিপালসিভ নেচার হবে না।
আর এই ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। নিউক্লিয়ার ফোর্সের কত টাইমস দেখো এগুলো লেখা আছে, নিউক্লিয়ার ফোর্সের 38 টাইমস আর গ্র্যাভিটেশনাল ফোর্সের 36 টাইমস হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। সূর্য আর পৃথিবীর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আন্ডারলাইন করবে 3.53 ইনটু 10 টু দি পাওয়ার 22। মুন এবং আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স 1.9 ইনটু 10 টু দি পাওয়ার 20। এই ফোর্সের ভ্যালুগুলো মার্ক করবে, ঠিক আছে। নেক্সট, এবার এই ফোর্সটাকে আমরা ক্যালকুলেট করব, যে ফোর্সটার মান কত, কিভাবে আমরা এই ফোর্সটাকে ক্যালকুলেট করব। এবার থাকছে নিউটনস ল। নিউটনস ল, অ্যাকর্ডিং টু নিউটনস ল, গ্র্যাভিটেশনাল ফোর্স is directly proportion to the product of mass of the object। মানে কি, যে দুটো বস্তুর মধ্যে ক্যালকুলেশন করছো তাদের ভরের গুণফলের সঙ্গে সমান হবে। এ প্রপোর্শন m1 m2, তাদের মধ্যে যে দূরত্ব আছে, এই যে ডিসটেন্স, এ প্রপোর্শন 1/r², তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি কি পেলাম? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য প্রোডাক্ট অফ মাস অফ দ্য অবজেক্ট and inversely proportion to the square of distance between them। তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই রিলেশন দুটো একসাথে লিখলে কিভাবে লিখব? একসাথে F equal to G m1 m2 by r²। তাহলে এই কনস্ট্যান্টকে কি নামে রাখবো? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর মান কত? বই থেকে মান করবেন 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। তাহলে g ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? এইখান থেকে ভেবে চিন্তে বলো, g ইকুয়াল টু কি লেখা যাবে? a r² by m1 m2। ভেরি গুড। f r² by m1 m2। f মানে কি? ফোর্স। r মানে কি? ডিসটেন্স। m মানে কি? মাস। ফোর্সের ডাইমেনশন বলো। ফোর্সের ডাইমেনশন আগের ক্লাসেই হয়েছে, নিউটন সেকেন্ড ল, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। কত হবে ফোর্সের ডাইমেনশন? m l -2 r স্কয়ার। r মানে কি? ডিসটেন্স। প্লাস স্কয়ার হলে কি লিখবো? l স্কয়ার বেস ডিভাইডেড বাই m1 m2। m মানে কি? মাস। তাহলে m1 m2 হলে কি লিখবো? m স্কয়ার। এইটাকে এবার সলভ করে বলো তো কি লেখা যায়? m বাই m স্কয়ার মানে কি? m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2। দেখো এটাই লেখা আছে, ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এইটা তোমাদের ফার্স্ট ক্লাসে, একদম প্রথম ক্লাসে একক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ইউনিট ছিল ক্লাস ওয়ার্কে। ইউনিট অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট একদম প্রথম ক্লাসে দেখবে ক্লাস ওয়ার্ক ছিল, ইউনিট সেখানে লেখা ছিল m ইনভার্স। m কার একক? m মানে কি? মাস। মাসের একক কি? কেজি, গ্রাম। তার মানে আমরা লিখতে পারি গ্রাম ইনভার্স। l কিউব, l মানে কি? লেন্থ। তাহলে কি লিখবো? মিটার নয়, যেহেতু গ্রাম লিখেছি, সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব t টু দি পাওয়ার -2, তার মানে সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখবে প্রথম ক্লাসের ক্লাস ওয়ার্কে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ইউনিট কোনটা বলে এই অপশনটা দেওয়া ছিল, অপশন সি তে। সেদিনকার আমি ডাইরেক্ট এই অ্যানসারটাকে মার্ক করে চলে গেছিলাম। এটা হলো তার আজকের এক্সপ্লেনেশন, ঠিক আছে। এর ভ্যালু প্রথম কোন সায়েন্টিস্ট ক্যালকুলেট করেছিলেন? এই যে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, এই ভ্যালু প্রথম কোন সায়েন্টিস্ট ক্যালকুলেট করেছিলেন?
এটা হচ্ছে WBCS এর কোশ্চেন 2021 2021 WBCS এর কোশ্চেন। ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এই যে 6.67 এটা ফার্স্ট কোন সায়েন্টিস্ট ক্যালকুলেট করেছিলেন? কি হবে অ্যানসার? অপশন বলবো, দেখো তো একটু টেস্ট করে অপশন দেওয়া যায় কিনা। নিউটন, গ্যালিলিও, কেপলার, ক্যাভেন্ডিশ। নিউটন, গ্যালিলিও, কেপলার, ক্যাভেন্ডিশ। ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ফার্স্ট ক্যালকুলেটেড বাই, এই ছিল প্রশ্ন। নিউটন, গ্যালিলিও, কেপলার, ক্যাভেন্ডিশ। কেপলার অ্যানসার হবে হেনরি ক্যাভেন্ডিশ। ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ফার্স্ট ক্যালকুলেটেড বাই হেনরি ক্যাভেন্ডিশ। Value of gravitational constant first calculated by Henry Cavendish. নিউটন তো আইডিয়াটা দিয়েছিলেন আর ওইটা আবিষ্কার করেছিলেন নিউটন হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন, কেপলার হচ্ছে প্ল্যানেটারি মোশন, গ্যালিলিও হচ্ছে ফ্রি ফলিং অবজেক্ট, আর ক্যাভেন্ডিশ তার ফোকাল পেন্ডুলামের মাধ্যমে পেন্ডুলামের অসিলেশনের মাধ্যমে এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালুটাকে ক্যালকুলেট করেছে। ফোকাল পেন্ডুলাম, পেন্ডুলামের মোমেন্টাম এবং পেন্ডুলামের টাইম পিরিয়ড এগুলোর উপর বেস করে এটাকে ক্যালকুলেট করেছে। নেক্সট, এই ল অফ গ্র্যাভিটেশন কোথায় ইনভ্যালিড? 2021 এরই মেনের প্রশ্ন ছিল। মহাজাগতিক শূন্যে, স্যার শূন্যে কোথায় গ্র্যাভিটেশন কাজ করে? সান এবং আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স নেই। আমি বললাম না শূন্যে, মহাজাগতিক শূন্যটা কোথায়? তুমি ইউনিভার্স বলছো, মহাকাশে। হ্যাঁ মহাকাশ মানে তো সেটা সৌরজগতের বাইরে নয় হবে তো ওটাই উত্তর হবে তো। নাকি সৌরজগতের ভেতরে? মহাকাশ বলতে সৌরজগতের ভেতরে বোঝায় তো, বায়ুমণ্ডলের বাইরে। হ্যাঁ, বায়ুমণ্ডলের বাইরে, তাহলে বায়ুমণ্ডলের বাইরে সবাই আছে, চাঁদ, তারা, পৃথিবীর বাইরে সমস্ত প্ল্যানেট আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে লং রেঞ্জ ফোর্স। পৃথিবীর সঙ্গে শুধু যে সূর্যের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে তা নয়, যত প্ল্যানেট আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, যত স্টার আছে, অন্যান্য গ্যালাক্সিরও ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তার মানে আমরা কখনোই ফ্রি ফ্রম দা আদার্স প্ল্যানেট না। আমার উপরে যে শুধু খালি পৃথিবীর ফোর্স অফ অ্যাট্রাকশন আছে কথাটা ভুল। আমার উপরে মুনেরও ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, স্যাটার্নেরও ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, আবার মার্কারিরও ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এভরিথিং, প্রত্যেকের ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। শুধু তাই নয়, এই জলের বোতলটার সঙ্গেও আমার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। পার্থিব প্রত্যেকটা অবজেক্টের মধ্যে বিশেষ ফোর্স অফ অ্যাট্রাকশন আছে ডিউ টু देयर মাস এন্ড সার্টেন ডিসটেন্স। তাহলে আমরা ফ্রি নই। তাহলে এটা কোথায় ইনভ্যালিড? ইনভ্যালিড হচ্ছে আর এর ভ্যালু যদি কমতে কমতে টেন্ডস টু 0 হয়ে যায়। পৃথিবীর কেন্দ্রে না, তাহলে আর এর ভ্যালু যদি টেন্ডস টু 0 হয়ে যায় তাহলে এফ এর ভ্যালু কত দাঁড়াবে? টেন্ডস টু ইনফিনিটি। তার মানে আর এর ভ্যালু কমতে কমতে যখন নিউক্লিয়ার রেঞ্জে চলে যাবে, অর্থাৎ আর লেস দেন 10 টু দি পাওয়ার -10 মিটার, অ্যামস্ট্রং রেঞ্জের সমান বা তার থেকে কম, এইটাকে বলা হয় নিউক্লিয়ার রেঞ্জ। এই নিউক্লিয়ার রেঞ্জের মধ্যে মাস থাকবে, ডিসটেন্স থাকবে, ল অফ গ্র্যাভিটেশন ভ্যালিড হবে না। এই রেঞ্জে তাহলে কি ভ্যালিড? অ্যানসার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, একটু মাথা কাটালে বলতে পারবে। এই রেঞ্জে তাহলে কি ভ্যালিড? নিউক্লিয়ার ফোর্স ভ্যালিড। নিউক্লিয়ার রেঞ্জে কেবলমাত্র নিউক্লিয়ার ফোর্স ভ্যালিড, সেখানে মাস থাকলেও গ্র্যাভিটেশনাল ফোর্স ভ্যালিড নয়। অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে তুমি যদি লক্ষ্য করো, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আছে, প্রোটন আছে। প্রোটনের মাস আছে, নিউট্রনেরও মাস আছে, তাহলে তাদের মধ্যে তো একটা ডিসটেন্সও কাজ করছে। তাহলে ওদের মধ্যে কি গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে নিউট্রন আর প্রোটনের মধ্যে? না, ওদের মধ্যে কাজ করে নিউক্লিয়ার ফোর্স।
সেই কারণে বলা হয় নিউক্লিয়ার ফোর্স হচ্ছে ভেরি ভেরি শর্ট রেঞ্জ ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে লং রেঞ্জ ফোর্স। এটাকে লিখে রাখতে পারো, নিউক্লিয়ার ফোর্স ইজ দ্য ভেরি শর্ট রেঞ্জ ফোর্স, নিউক্লিয়ার ফোর্স ইজ দ্য ভেরি ভেরি শর্ট রেঞ্জ ফোর্স। Very very short range force, and gravitational force is the long range force. Gravitational force is the long range force. তার মানে হচ্ছে at atomic nuclear range gravitational law of gravitation is invalid. At atomic nuclear range, এটা হচ্ছে nuclear range, law of gravitation is invalid. এই রেঞ্জে ল অফ গ্র্যাভিটেশন কে ভ্যালিড করা যাবে না। কি বললাম, বোঝা গেছে? নেক্সট, এবার আসবে পৃথিবী এবং পৃথিবীর উপরে কোনো বস্তুর গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটি বলে এবার আন্ডারলাইন করতে একটা হেডিং করবে, গ্র্যাভিটি বলে একটা হেডিং করো। গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে, ধরো এটা পৃথিবীর ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, রেডিয়াস অফ আর্থ। পৃথিবীর সারফেসে একটা অবজেক্টকে আমরা বসিয়ে রাখলাম যার মাস স্মল m। পৃথিবীর মাসকে আমরা ধরলাম ক্যাপিটাল M সাফিক্স e। তাহলে এই অবজেক্টের উপরে পৃথিবী ফোর্স অফ অ্যাট্রাকশন দিচ্ছে কোন দিকে? কেন্দ্রের দিকে, টুয়ার্ডস দা সেন্টার, কেন্দ্রের দিকে অ্যাপ্লাই হবে। F আমরা নাম দিলাম, F হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। প্যারামিটার গুলো তাহলে কি কি? R হচ্ছে রেডিয়াস অফ আর্থ 6400 কিলোমিটার, ME হচ্ছে মাস অফ আর্থ। আচ্ছা, পৃথিবীর মাস কত? না, মাসের ভ্যালু লাগবে না, এখানে থিওরি গুলো যা শুধু প্রয়োজন। পৃথিবীর ভলিউম কত হবে? পৃথিবীর ভলিউম থিওরি কি বলেছে? স্ফিয়ারের ভলিউমের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ভেরি গুড, 4/3 পাই আর কিউব। পৃথিবীর একটা ডেনসিটি ধরে নাও, রো হচ্ছে ডেনসিটি অফ আর্থ। তাহলে ভলিউম আছে, ডেনসিটি আছে, তাহলে মাস কত হবে? মাসের ফর্মুলা কিভাবে লিখব? মাস মানে কি? তার মানে আমরা লিখতে পারি ভলিউম ইনটু ডেনসিটি, অর্থাৎ 4/3 পাই আর কিউব ইনটু রো। দেখো, কার কোনো সমস্যা হলে বলো। পৃথিবী যার ব্যাসার্ধ আর, পৃথিবীর মাস ক্যাপিটাল M, অবজেক্টের মাস স্মল m, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, সারফেস থেকে আর গভীরতায় মানে কি সেন্টার আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের ডাইরেকশন সর্বদা তার সেন্টারের দিকে থাকবে। পৃথিবীকে একটা স্ফিয়ার যেহেতু ধরে নিয়েছি, ভলিউম 4/3 পাই আর কিউব, পৃথিবীর ডেনসিটিকে ধরে নিলাম রো, তাহলে এখানে ডেনসিটি ইনটু ভলিউম, দ্যাট ইজ দ্য মাস। মাস মানে হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি, অর্থাৎ 4/3 পাই আর কিউব ইনটু রো। ডেনসিটিটাকে আর বললেন কেন? ডেনসিটিটাকে আর লিখলেন ওই স্ফিয়ার বল এনেছি তো, আনলাম কেন? অপিপি। আচ্ছা আচ্ছা, মানে আমাকে মাসটাকে কনভার্ট করতে হবে বলে আমি ডেনসিটিটা নিয়ে আসলাম, যে ভলিউম ইনটু ডেনসিটি সমান হচ্ছে মাস। ঠিক আছে, বেশ। এবার বলো গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র কি? F ইকুয়াল টু কি লিখব? একটু আগে লেখা হয়েছে G ইনটু m1 m2 বাই r। এখানে m1 m2 এর জায়গায় কি বসবে? ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই
আর স্কয়ার, কি তাই তো? বেশ। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তাহলে কি লিখব? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মানে কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? যে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন সমান কি? ফোর্স বাই মাস, রাইট? তাহলে আমরা সেম কনসেপ্ট যদি এখানে কাজে লাগাই, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস। তাহলে f এর জায়গাতে এটাকে বসাও, বসিয়ে বলো কি আসবে। f বাই m যদি করি, GME ये तो r स्क्वायर प्लस g ইনটু r स्क्वायर m e বাই r स्क्वायर। r স্কয়ার। ঠিক লিখলাম? কার কোনো সমস্যা? বেশ। এবার এই যে m e এর ভ্যালুটা কি এই যে লেখা আছে, এইটাকে দিয়ে এটাকে কনভার্ট করো। m e এর ভ্যালুটাকে বসাও, বসিয়ে বলো ফাইনালি কি আসবে। m e টাকে রিপ্লেস করো। वो जो सर 4/3 पाई r क्यूब না বলো g into 4/3 पाई r क्यूब পাই আর কিউব হবে? না বাই আর হবে পাই আর হবে, আর কিউব বাই আর স্কয়ার আছে যেহেতু আর হবে। তার মানে আমরা লিখতে পারি 4th আর, খাতা পেনে প্রত্যেকে শর্ট করো, 4th আর পাই জি আর রো। দেখো তো ঠিক লিখলাম? মাসের ভ্যালু যদি আমরা বসাই 4th আর পাই আর কিউব রো, তাহলে ভ্যালুটা থাকছে 4th আর পাই জি আর রো। আর কিউবের আর শুধু একটা আর থাকবে আর স্কয়ারের জন্য, কি তাই তো? এই দুটোই হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ইকুয়েশন, gme বাই r স্কয়ার। এইটা থাকছে অন দা সারফেস and above, যেখানে g প্রপোর্শন 1 বাই r স্কয়ার। আর এই রিলেশনটা কোথায় ভ্যালিড? এই রিলেশনটা থাকবে ইনসাইড আর্থ সারফেস, যেখানে g প্রপোর্শন r গ্র্যাভিটি এবং ডিসটেন্স ডাইরেক্টলি প্রপোর্শন হিসেবে থাকবে। এখান থেকে g কিভাবে ভ্যারিয়েশন হয়, ওয়ান লাইনার ইনফরমেশন আকারে তোমাদের বইতে অলরেডি লেখা আছে একদম শেষে। যদি যদি রেডিয়াস অফ আর্থ মানে কোনটা r 1% চেঞ্জ হয় মাস কনস্ট্যান্ট রেখে, 1% যদি চেঞ্জ হয় তার মানে 1 বাই r স্কয়ার রিলেশনে থাকছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তার ডবল পার্সেন্টেজে চেঞ্জ হবে। তার মানে এটা যদি x% চেঞ্জ হয় এটা হবে 2x% চেঞ্জ। এটা যদি 1% হয় এটা হবে 2%। এটা যদি 4% হয় এটা হবে 8%। মানে রেডিয়াস যত পার্সেন্টেজে চেঞ্জ হবে তার ডবল পার্সেন্টেজ হিসেবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে। রেডিয়াস যদি বাড়ে গ্র্যাভিটি কমবে, রেডিয়াস যদি কমে গ্র্যাভিটি বাড়বে। এরা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, দ্বিগুণের হিসেবটা আমি ক্লাসের শেষে দিই বরং, তাহলে ক্লাসটা কেটে যাবে। ঠিক আছে, দ্বিগুণের হিসেবটা দিই কারণ ওটা হচ্ছে ডিফারেন্সিয়েশনে করতে হবে। আমি এই কারণে ক্লাসের শেষে দিই, নাহলে পুরো ক্লাসটা কেটে যাবে। আচ্ছা, এবার বলো তো মাসের সঙ্গে কি রকম রিলেশন? ডাইরেক্টলি প্রপোর্শন। মাস যদি ডবল হয় গ্র্যাভিটিও ডবল হবে, মাস যদি x% বাড়ে গ্র্যাভিটিও x% বাড়বে। এরা ডাইরেক্টলি প্রপোর্শন। ডেনসিটির সঙ্গে কি রকম সম্পর্ক? এটাও ডাইরেক্টলি প্রপোর্শন। ডেনসিটি যদি x% বাড়ে গ্র্যাভিটিও x% বাড়বে, ডেনসিটি যদি x% কমে গ্র্যাভিটিও x% কমবে। শুধু খালি এইটা ব্যতিক্রম, রেডিয়াসের সঙ্গে ইনভার্সলি স্কয়ারের রিলেশন। এই তিনটে ইনফরমেশন তোমাদের বইতে অলরেডি লেখা আছে, 1 2 3 তিনটে পয়েন্ট করে রিমেম্বারে।
if radius of earth increase by n%, keeping constant mass, gravitational acceleration decrease by 12%. আর আমি যেটা বলেছি সেটা ইনক্রিজের কথা বলেছি, এখানে দেওয়া আছে ডিক্রিজের কথা। if radius of earth decrease by n%, তাহলে gravitational acceleration increase by 12%। ওই পয়েন্টটা তোমাদের লেখা আছে, যা হবে উল্টো, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। তারপরে কি আছে, ডেনসিটি। ডেনসিটি অফ আর্থ ইনক্রিজ বাই n%, gravitational acceleration also increase by n%. mass of earth increase by n%, gravity ও increase by n%। এটা ডাইরেক্টলি রিলেশন, দেখো তিনটে পয়েন্টে লেখা আছে, ক্লিয়ার? এছাড়া গ্র্যাভিটি আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লিখবে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডিপেন্ডস অন, gravitational acceleration depends on number 1 altitude, number 1 altitude, number 1 altitude। অল্টিটিউড মানে কি? সমুদ্র থেকে উচ্চতা, লম্ব উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে লম্ব উচ্চতা। তার মানে তুমি ধরে নাও এইটা হচ্ছে আর্থ সারফেস, আর্থ সারফেসের এইটা হচ্ছে সারফেস ভ্যালু, যেখানে গ্র্যাভিটি জি। সারফেস থেকে তুমি বেশ কিছুটা উচ্চতায় উঠেছো, এই হাইটটা হচ্ছে এইচ। এইচ হাইটে তোমার গ্র্যাভিটির ভ্যালু ধরলে জি ড্যাশ। এই জি ড্যাশের মান কত? বাড়বে না কমবে? গ্র্যাভিটি যত উপরে উঠবে কমবে। এদের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি জি ড্যাশ অল্টিটিউড ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এখানে এইচ মানে কি হাইট, আর মানে কি ব্যাসার্ধ, জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, কোনো রিডিউসড নেই এখানে, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিলেশন। বাট যদি এইখানে এবার কেস, যদি এইচ লেস দেন আর হয়, তার মানে ধরো আমরা যে বিল্ডিং এর উপরে বসে আছি, আমরা তো একটা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় আছি, সমুদ্রপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় আছি। এই উচ্চতাটা কি খুবই বেশি? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আমরা আছি 100 মিটার উচ্চতায়, 200 মিটার উচ্চতায় ধরলাম, তাহলে সেটা কি খুব বেশি? যথেষ্ট কম। তাহলে এই কন্ডিশনের রেসপেক্টে এইচ লেস দেন আর যদি হয়, তখন আমরা এটাকে বলবো জি ড্যাশ অল্টিটিউড ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তখন এটা রিডিউসড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ফর্মুলাটা। হায়ার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করব, এখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারো নেগলেক্টিং হায়ার অর্ডার টার্ম of h by r, neglect higher order term of h by r। h by r এর যে হায়ার অর্ডার টার্ম, এই টার্মগুলোকে আমরা পরপর করে নেগলেক্ট করব, শুধু খালি একমাত্র h by r এর যে নেগেটিভ ভ্যালু এটাকে একমাত্র আমরা ভ্যালিড করব। তবে শর্ত এটা না হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, আর না হলে তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? নেক্সট এবার থাকবে 2 নম্বর পয়েন্ট, ডেপথ, গভীরতা। আমরা ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাব, গ্র্যাভিটির ভ্যালু তত কমবে না বাড়বে? বাড়বে। ভেরি গুড। কিভাবে একটু প্রমাণ করো। এইটা হচ্ছে পৃথিবীর সারফেস, এই পুরোটা হচ্ছে আর। তাহলে আমরা ডি গভীরতায় চলে এসেছি, এটা হচ্ছে ডি ডেপথ। তাহলে এখন রেডিয়াস কি আর আছে? ডি পরিমাণ রেডিয়াস কমে গেছে, তার মানে এই ডিসটেন্সটা কত? এটা হচ্ছে
আর মাইনাস ডি, কি তাই তো? তাহলে এবার বলো জি এর ভ্যালু কমবে না বাড়বে? ভেবে চিন্তে বলবে। কি করে বাড়া উচিত? পৃথিবীর সারফেসে গ্র্যাভিটি জি, সারফেস থেকে ডি ডেপথে চলে গেলাম, কয়লা খনিতে আমরা চলে গেছি, ঠিক আছে, ডি ডেপথে। তাহলে ডি ডেপথে যখন যাব সেখানে গ্র্যাভিটি ধরে নিলাম জি রেস্ট। এই জি রেস্টের ভ্যালু সারফেসের থেকে কম না বেশি? কম হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাব গ্র্যাভিটি কমবে না বাড়বে? এটাই আমার প্রশ্ন। বাড়বে। কেন? স্যার আর এর মান কমে যাচ্ছে। বেশ, আর এর মান কমলে কি করে বাড়বে বোঝাও। স্যার কমে, স্যার নিচে তো ওটা তো যত আর কি বাড়বে। আর কমলে মাস একই থাকছে? মাস একই থাকছে? আমি দুটো ফর্মুলা লিখেছিলাম, দেখো একটু আগে খেয়াল করো, g ইকুয়াল টু gm/r² আর 4/3 পাই জি আর রো, দুটো ফর্মুলা লিখেছিলাম। কোনটা ইনসাইড আর কোনটা আউটসাইড লিখেছিলাম, দেখো দুটোই লেখা আছে। এটা ইনসাইড ডাইরেক্ট যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, এটা ইনসাইড দা আর্থ সারফেস ডেপথের জন্য এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, আর এই ফর্মুলাটাকে আমরা ভ্যালিড করব হচ্ছে আউটসাইড। তাই এই ফর্মুলাটার জন্য আমরা এটাকে লিখতে পেরেছি। তাহলে ডেপথের জন্য আমরা কোনটাকে নেব? এটাকে নিশ্চিত ধরবো না, তাহলে এটাকে নেব। তাহলে এবার বলো জি কমবে না বাড়বে? এবার বলো, আর তো কমে যাচ্ছে, তাহলে আর ভ্যালু যত কমবে তত গ্র্যাভিটির মান কি হবে? কমবে। কমবে। আর যদি কমতে কমতে পৃথিবীর সেন্টারে চলে আসে, সেন্টারে কোনো রেডিয়াস আছে? জিরো। পৃথিবীর কেন্দ্রে কোনো গ্র্যাভিটি পাবে? না। জিরো। তার মানে সারফেস থেকে যত উপরে উঠবো গ্র্যাভিটি কম, সারফেস থেকে নিচে নামবো গ্র্যাভিটি কম। তাহলে এর রিলেশনটা কি? ডেপথের রিলেশনটা হচ্ছে g রেস্ট ডেপথ is equal to g into 1 minus d by r at the center of earth। পৃথিবীর কেন্দ্রে যেখানে d আর r এর মান সমান, d equal to r, g dash center is equal to 0। পৃথিবীর কেন্দ্রে কোনো গ্র্যাভিটি থাকে না, জিরো গ্র্যাভিটি। তাই পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর কোনো ওজন থাকে না, ওজন শূন্য। এবার 3 নম্বর পয়েন্ট, রোটেশনাল এফেক্ট। 3 নম্বর হচ্ছে এফেক্ট অফ রোটেশনাল স্পিড। তিন নম্বর হচ্ছে এফেক্ট অফ রোটেশনাল এফেক্ট, রোটেশনাল এফেক্ট এন্ড ল্যাটিটিউড। পৃথিবীর ঘূর্ণন এবং অক্ষাংশের কিরকম প্রভাব গ্র্যাভিটির উপর। g rest is equal to g minus omega square r cos square theta। টার্মগুলো কি কি? ওমেগা হচ্ছে রোটেশনাল স্পিড, থিটা হচ্ছে ল্যাটিটিউড। তাহলে বলো তো, থিটার মান যদি ল্যাটিটিউড হয় 1 নম্বর অ্যাট ইকুয়েটর, ইকুয়েটরের থিটা কত? ইকুয়েটরের ল্যাটিটিউড কত হয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে g dash ইকুয়েটর কি লিখবো? g minus omega square r। নাম্বার 2 at পোল, পোলের ল্যাটিটিউড কত? 90 ডিগ্রি। g dash পোল কি লিখবো? g, কারণ cos 90 এর ভ্যালু 0। তাহলে কোন স্থানে গ্র্যাভিটি বেশি, পোলে না ইকুয়েটরে?
গ্র্যাভিটি কি বলছে ইকুয়েশন? পোলে বেশি না ইকুয়েটরে বেশি? পোলে বেশি। তাহলে যদি আমরা এখানে কম্পেয়ার করি জি ড্যাশড পোল গ্রেটার দেন জি ড্যাশড ইকুয়েটর, তাহলে এখান থেকে প্রশ্ন কি রকম হবে? কোন একটা বস্তুকে ইকুয়েটর থেকে পোলের দিকে নিয়ে যাওয়া হলো, ওজন বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কোন স্থানে দ্রব্য কেনা সহজ নয়, লাভজনক? কোন স্থানে দ্রব্য কেনা লাভজনক? ইকুয়েটরে জি কম, পোলে জি বেশি। তাহলে কোন স্থানে দ্রব্য কেনা লাভজনক? ইকুয়েটর। যেখানে কম গ্র্যাভিটি তাহলে সেখানে বেশি পরিমাণ জিনিস আসবে ওয়েটটাকে ম্যাচিং করার জন্য। আচ্ছা নেক্সট, এবার বলো ঘূর্ণন স্পিড যদি বাড়ে তাহলে গ্র্যাভিটির মানে কি চেঞ্জ হবে? হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন বেড়ে গেল, তাহলে গ্র্যাভিটির কি পরিবর্তন হবে? কোথায়? ইকুয়েটরে। পোলে কোনো চেঞ্জ হবে না। তাহলে অ্যানসারটা কি রকম থাকবে? এই অপশনে থাকবে ইনক্রিজ এট সাম প্লেসেস বা ডিক্রিজ এট সাম প্লেসেস এন্ড রিমেন সেম সাম আদার প্লেসেস। তাহলে তোমাকে বুঝে নিতে হবে রিমেন সেমটা হচ্ছে পোল, ইনক্রিজ বা ডিক্রিজ ওটা হচ্ছে ইকুইটোরিয়াল পজিশন। ধরো বললো যে সাডেনলি রোটেশনাল স্পিড অফ আর্থ ইনক্রিজ, তাহলে অ্যানসার কি হবে? ডিক্রিজ এট সাম প্লেসেস, রিমেন সেম সাম আদার প্লেসেস। প্রপারলি উল্লেখ করা যেতে পারে, মানে এরকম অপশন হতে পারে। আবার এটাও অপশন হবে যে ইফ দ্য রোটেশনাল স্পিড অফ আর্থ ইনক্রিজ, শুধু অপশনে থাকলো যে এট ইকুয়েটর ইট উইল বি ডিক্রিজ, এটাও হতে পারে। পোলের কোনো অপশন নেই, সেটাও হতে পারে। কি বললাম বোঝা গেল? আবার যদি থাকে যে হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে অ্যানসার? suddenly the rotational speed of earth becomes zero। দুটোই সেম হয়ে যাবে। তাহলে ইকুয়েটর এন্ড পোল দুটোই তাহলে কি হবে? সেম, রোটেশনের কোনো এফেক্ট থাকবে না। এটা একটা অপশন হতে পারে। আবার এটাও তো অপশন হতে পারে যে ইনক্রিজ এট ইকুয়েটর বাট নো চেঞ্জ এট পোল, এটাও তো অপশন হতে পারে। সবটাই কোশ্চেন একই, অপশনকে ঘুরিয়ে ফিরে এরকম দেওয়া হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় এসেছে, তাই আমি বললাম প্রশ্নগুলো সব এখান থেকেই হবে। তোমাকে এই ইকুয়েশনের উপর বেস করে তোমাকে অ্যানালিসিস করে ভেবে নিতে হবে লজিক অনুযায়ী যে আমাকে কি জিজ্ঞেস করেছে, অ্যানসার কি হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট, আচ্ছা এবার এই গ্র্যাভিটির প্রভাব পেন্ডুলামের সঙ্গে কিভাবে রিলেটেড? এফেক্ট অফ গ্র্যাভিটি অন পেন্ডুলাম। এফেক্ট অফ গ্র্যাভিটি অন পেন্ডুলাম। এফেক্ট অফ গ্র্যাভিটি অন পেন্ডুলাম হেডিং করেছো? ধরো একটা পেন্ডুলাম এইভাবে আমরা ঝুলিয়ে রাখলাম, পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ হচ্ছে এল, কার্যকর দৈর্ঘ্য। পেন্ডুলামের টাইম পিরিয়ড t equal to 2 pi root under L by G, আর ফ্রিকোয়েন্সি n equal to 1 by t, that is 1 by 2 pi root under G by L। জাস্ট এটা উল্টে যাবে, L by G টাকে আমরা রিভার্স করে লিখব G by L, কি তাই তো? এবার আমাকে বলো যদি গ্র্যাভিটির ভ্যালু বাড়ে টাইম পিরিয়ড কি হবে? গ্র্যাভিটির ভ্যালু যদি বাড়ে, ইকুয়েশনে বসাও গ্র্যাভিটির ভ্যালু ইনক্রিজ, তাহলে টাইম পিরিয়ড কি লিখবো? গ্র্যাভিটির ভ্যালু যদি বাড়ে টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি সেম থাকে, মানে বাড়লে বাড়ার। তাহলে গ্র্যাভিটির ভ্যালু যদি বাড়ে টাইম পিরিয়ড কমছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। বলো ঘড়িটা ফাস্ট যাবে না স্লো যাবে? ঘড়িটা ফাস্ট যাবে না স্লো যাবে?
কমছে তো স্লো যাবে, স্লো যাবে তো। কি হবে? টাইম পিরিয়ড কমছে, কিন্তু টাইম পিরিয়ড কমা মানে ঘড়ি ফাস্ট, টাইম পিরিয়ড কমা মানে ক্লক ফাস্ট। হ্যাঁ, সমস্যা অনেকের, তাই না? যে টাইম পিরিয়ড কমছে, ঘড়ি কি করে ফাস্ট? টাইম পিরিয়ড কাকে বলে? পেন্ডুলাম দুলছে, এইভাবে পেন্ডুলামটা দুলতে যে সময় লাগে তাকে আমরা বলছি টাইম পিরিয়ড। তাহলে একটা পেন্ডুলাম খুব দ্রুত হারে দুলছে, তাহলে কম সময় দুলবে না বেশি সময় দুলছে? খুব দ্রুত হারে দুলছে, তার মানে কি একটা কমপ্লিট রোটেশন করতে তার সময় কম লাগলো। তাহলে টাইম পিরিয়ড যদি কমে যায় তার মানে জিনিসটা তো ফাস্ট হয়ে গেল, কম সময় লাগছে। টাইম পিরিয়ড বেশি কথার অর্থ কি? খুব ধীরে ধীরে দুলছে, এইভাবে খুব স্লো মোশনে দুলছে, তার মানে ঘড়িটা কি স্লো না ফাস্ট? স্লো। তাহলে সর্বদা মনে রাখবে, টাইম পিরিয়ড যদি বেশি হয় তাহলে ক্লক স্লো, হুম, টাইম যদি কম লাগে তার মানে ক্লক ফাস্ট। কি বললাম বোঝা গেছে? এবার পরের অ্যানসারটা দাও। যদি জি এর মান কমে তাহলে কি হবে? গ্র্যাভিটির মান কমে, তাহলে স্যার টাইম পিরিয়ডের মান বাড়বে, বাড়বে, ক্লক স্লো হবে। ক্লক স্লো। নাম্বার 3, যদি গ্র্যাভিটির ভ্যালু 0 হয়ে যায়, কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। টি ইকুয়াল টু কি লিখবো? ইনফিনিটি। ফ্রিকোয়েন্সির ভ্যালু কি লিখবো? 0। তার মানে কি ঘড়িটা কি চলবে? ক্লক স্টপ। স্টপ। এই ঘটনা কোথায় হয়? সেন্টার অফ আর্থ, যেখানে গ্র্যাভিটি 0, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এই জায়গাগুলোতে কোনো ওয়েট থাকে না, ওয়েটলেস কন্ডিশন যেগুলো, সেই জায়গাতে এই ঘটনাটা আমরা লক্ষ্য করব। 4 নম্বর, যদি লেন্থের ভ্যালু বাড়ে, দৈর্ঘ্যের ভ্যালু বাড়ছে, তাহলে কি দাঁড়াবে? টাইম পিরিয়ড বাড়বে। টাইম পিরিয়ড বাড়লে ঘড়িটা কি হবে? স্লো না ফাস্ট? টাইম পিরিয়ড বাড়লে ঘড়ি স্লো। স্লো। L increase, time period increase, frequency decrease, clock slow। এটা কোন সময় ঘটে? সামার সিজন, গ্রীষ্মকাল। নাম্বার 5, যদি লেন্থের ভ্যালু কমে, টাইম পিরিয়ড কমবে, ফ্রিকোয়েন্সি বাড়বে, এটার অর্থ কি? ক্লক ফাস্ট। কোন সিজনে ঘটে এটা? শীতকালে। ক্লক ফাস্ট মানে কি? শীতকাল। Eight six one double 8 6 86188 অ্যাটেন্ডেন্স কোড আমারটা দিয়ে দেন, আমার লগ আউট হয়ে গেল। 861886। বলো কার কি সমস্যা? খুবই কুড়ি আছে, খুবই কুড়ি। দেখো ফিজিক্সের হোমওয়ার্ক অ্যাসাইন হয়ে গেছে, যা নেক্সট উইকের মধ্যে দিতে হবে আবার। আচ্ছা, তাহলে এটা কোন সিজনে আসবে? এটা আসবে উইন্টার সিজন। টাইম পিরিয়ড সংক্রান্ত এর বাইরে আর কোনো ইনফরমেশন হয় না। কোশ্চেন কিন্তু এখানে ডাইরেক্ট থাকবে না। এই যে 5টা পয়েন্ট, কোশ্চেন তোমাকে কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোনোদিন থাকবে না। কোশ্চেন কি রকম থাকবে জানো? এ ক্লক বেসড অন পেন্ডুলাম, এ ক্লক বেসড অন পেন্ডুলাম, it is shifted from earth surface to moon. A clock based on pendulum, it is shifted from earth surface to moon. Their frequency becomes
কি হবে অ্যানসার? এবার বল, দেয়ার ফ্রিকোয়েন্সি বিকামস, এটা যে প্রশ্ন, তাহলে প্রশ্নটার ইনফরমেশন কি? পৃথিবী থেকে চাঁদে গেছে একটা পেন্ডুলাম, তার ফ্রিকোয়েন্সি কি হবে? তাহলে পৃথিবী থেকে চাঁদে গেলে কি চেঞ্জ হয়? গ্র্যাভিটি চেঞ্জ কত হয়? কমে না বাড়ে? তাহলে গ্র্যাভিটি কমলে ফ্রিকোয়েন্সি কি? তাহলে এটাই অ্যানসার। তাহলে পৃথিবী থেকে চাঁদে গেলে ফ্রিকোয়েন্সি কি বলবো অ্যানসার? ডিক্রিজেস। যদি এখানে প্রশ্ন করতো ঘড়িটা কি হবে, অ্যানসার হবে ক্লক স্লো। যদি বলতো এই কন্ডিশনের টাইম পিরিয়ড কি হবে, অ্যানসার হবে ইনক্রিজ। এইগুলো কোশ্চেন। ধরো একটা সিম্পল পেন্ডুলাম লিফটের ছাদ থেকে ঝোলানো আছে, কোশ্চেন এরকমই হবে, এ সিম্পল পেন্ডুলাম হ্যাঙ্গিং ফ্রম দ্য টপ অফ দ্য লিফট, লিফট উইল বি ফ্রি ফল। লিফটটা যদি ফ্রি ফল হয়, দেয়ার ফ্রিকোয়েন্সি বিকামস কি হবে অ্যানসার? জিরো হয়ে যাবে। জিরো হবে। ফ্রি ফলিং মানে কি? জি জিরো। তাহলে সেখানে ওয়েটলেস কন্ডিশন, ফ্রিকোয়েন্সি বিকামস জিরো। এইগুলো হচ্ছে কোশ্চেন। তার মানে এই পাঁচটা হচ্ছে ডাইরেক্ট কোনোদিন ইনফরমেশন থেকে হয় না। এই পাঁচটা ইনফরমেশন না জানলে তুমি অ্যানসার করতে পারবে না। আর এর বাইরে ঘড়ি স্লো হোক, ফাস্ট হোক, টাইম গেইন, টাইম লস, এর বাইরে কোনো ইনফরমেশন আর নেই। যে কোশ্চেনই থাক ক্লক রিলেটেড, এখান থেকেই তোমাকে ইনফরমেশন নিতে হবে। বোঝা গেল? এবার কি বাকি আছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু কিছু দেওয়া আছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান, তিনটে মান দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ভ্যালু, এসআই ভ্যালু হচ্ছে 9.81, যাকে আমরা 10 হিসেবেও ধরে নিই অনেক সময়, আর 981 যাকে আমরা 980ও অনেক সময় ধরি, ঠিক আছে। আর এফপিএস এ 32। চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির 1/6, আন্ডারলাইন করবে। তার মানে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 6 কেজি হয়, চাঁদে গেলে কত হবে? 1 কেজি। তার মানে এটা ওজন, কিন্তু যদি বলে মাস, সেম থাকবে, মাসের কোনো চেঞ্জ হবে না, একমাত্র ওয়েট হচ্ছে 1/6 হবে। বোঝা গেল? আর কিছু বাকি আছে কিনা এবার দেখ, টোটাল চ্যাপ্টার থেকে কিছু বাকি থাকলো কিনা দেখো। থিওরি কিছু বাকি আছে? নেই। তাহলে এবার কোশ্চেন অ্যানসারে আসি। দাওনি কি নাম? ও লেন্সটা বড় W মানে ওমেগা, সবার লাস্টে জানলে কি হলো? ওমেগা সেন্টার W সবার ফার্স্টে তো হতে পারে। W এর মধ্যে আছে। তুমি একদম শিওর? কোথায় রাখা সবার লাস্টে? সবার লাস্টে আছে তোমার নাম? পেন্ডুলামের যেই পেন্ডুলামটা যদি বড় হয়, ছবিটা দেখতে তো এটা পেন্ডুলামের যে সামান্য ওটা অর্পিতা দাস। সবার লাস্টে সবসময় হয় না, এগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে।